হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গোস্ট শেপ 2002 সিনেমার সম্পূর্ণ গল্প। এটি এমন একটি ভৌতিক ও রহস্যময় সিনেমা যেখানে সমুদ্রের মাঝখানে হারিয়ে যাওয়া একটি জাহাজ লুকিয়ে রেখেছে অসংখ্য অন্ধকার রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্প যত এগোবে ততই সামনে আসবে এমন কিছু সত্য যা আপনাকে অবাক করে দেবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরু হয় 1962 সালে। প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির মাঝখানে ভেসে চলেছে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ অ্যান্টোনিয়া গ্রাজা। জাহাজটিতে প্রায় 600 জন যাত্রী রয়েছে এবং সবাই নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করছে। সেই রাতে পুরো জাহাজ জুড়ে উৎসবের পরিবেশ, সুন্দর আলো, নাচ, গান আর আনন্দে সবাই মেতে আছে। একজন জনপ্রিয় নারী গায়িকা মঞ্চে গান পরিবেশন করছেন আর যাত্রীরা আনন্দে নাচছে। কিন্তু কেউই জানে না আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই এই আনন্দ পরিণত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডে। ঠিক তখনই জাহাজের ইঞ্জিন রুমে থাকা এক রহস্যময় ব্যক্তি একটি লিভার টেনে দেয়। লিভার টানার সঙ্গে সঙ্গে স্টিলের তৈরি অত্যন্ত ধারালো একটি তার প্রচণ্ড গতিতে পুরো নাচের মঞ্চ জুড়ে ছুটে যায়। এক মুহূর্তের মধ্যেই শত শত মানুষের শরীর মাঝ বরাবর কেটে দুই টুকরো হয়ে যায়। চারদিকে রক্ত, চিৎকার আর লাশে ভরে যায় পুরো ডেক। কিন্তু আশ্চর্যজনকভাবে কেটি নামে ছোট্ট একটি মেয়ে বেঁচে যায়। তার উচ্চতা কম হওয়ায় সেই তারটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এরপর গল্প এক লাফে চলে আসে 40 বছর পর। সমুদ্রে উদ্ধার কাজ করা একদল পেশাদার কর্মী একটি পুরনো জাহাজ টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই জাহাজটি ডুবে যেতে শুরু করে। দলের নেতা সঙ্গে সঙ্গে মার্ফি নামে এক সদস্যকে পাঠান জাহাজের অবস্থা পরীক্ষা করতে। মার্ফি সেখানে গিয়ে দেখতে পায় জাহাজের নিচের অংশে বিশাল একটি ফাটল তৈরি হয়েছে এবং দ্রুত পানি ঢুকছে। সে ওয়াকিটকির মাধ্যমে সবাইকে জানায় এই অবস্থায় খুব অল্প সময়ের মধ্যেই জাহাজটি সম্পূর্ণ ডুবে যাবে। নেতা সঙ্গে সঙ্গে নির্দেশ দেন জাহাজ ছেড়ে ফিরে আসতে, কিন্তু মার্ফি রাজি হয় না, কারণ এই জাহাজটি খুঁজে পেতে তাদের প্রায় 3 মাস সময় লেগেছিল। এত সহজে সে এটিকে হারাতে চায় না। সে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং আরও 2 সহকর্মীকে নিয়ে দ্রুত ফাটলটি ওয়েল্ডিং করে বন্ধ করার কাজ শুরু করে। অনেক কষ্টের পর তারা সফল হয়। শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যাওয়া থেকে বেঁচে যায়। পরে সেটি বিক্রি করে পুরো দল প্রচুর অর্থ উপার্জন করে এবং নেতা সবার মধ্যে সমানভাবে টাকা ভাগ করে দেন। ঠিক সেই সময় দূর থেকে একজন রহস্যময় ব্যক্তি সবকিছু লক্ষ্য করছিল। লোকটির নাম জ্যাক। সে বুঝতে পারে এই দলটি সমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজ খুঁজে বের করে সেগুলো উদ্ধার করে বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করে। তাই জ্যাক তাদের সামনে আরও বড় একটি প্রস্তাব নিয়ে আসে। সে জানায় সে এমন একটি জাহাজের অবস্থান জানে যেটি 40 বছর আগে রহস্যজনকভাবে সমুদ্রে হারিয়ে গিয়েছিল। জাহাজটির নাম অ্যান্টোনিয়া গ্রাজা। এই নাম শুনে দলের নেতা অবাক হয়ে যায়, কারণ এই জাহাজের গল্প বহু বছর ধরেই কিংবদন্তিতে পরিণত হয়েছে। অসংখ্য মানুষ এটি খুঁজেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এর কোনো খোঁজ পায়নি। জ্যাক আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি জানি জাহাজটি কোথায় আছে। যদি আমরা এটিকে উদ্ধার করতে পারি তাহলে এক রাতেই সবাই কোটিপতি হয়ে যাব। এত বড় লোভনীয় প্রস্তাব কেউই ফিরিয়ে দিতে পারে না। পরের দিনই পুরো দল নিজেদের টাগবোট নিয়ে রওনা দেয় সেই রহস্যময় জাহাজের সন্ধানে। কয়েকদিন সমুদ্রে ভেসে থাকার পর হঠাৎ তাদের যন্ত্রে একটি অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। তারা বুঝতে পারে কাছাকাছি কোথাও একটি বিশাল জাহাজ রয়েছে। কিছু দূর এগিয়ে যেতেই কুয়াশার মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে ওঠে বিশাল এক অন্ধকার ছায়া। সেটিই ছিল অ্যান্টোনিয়া গ্রাজা। 4 দশক ধরে নিখোঁজ থাকা সেই অভিশপ্ত জাহাজ। জাহাজটিকে সামনে দেখে পুরো দল আনন্দে আত্মহারা হয়ে যায়। তাদের সবার মাথায় তখন একটাই চিন্তা, এবার তারা সত্যিই কোটিপতি হতে চলেছে। কিন্তু তারা জানতো না এই জাহাজে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক বিভীষিকা যেখান থেকে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। জাহাজটির বিশাল আকার দেখে দলের সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। 4 দশক ধরে সমুদ্রে হারিয়ে থাকার পরও এটি এখনও ভেসে আছে, এটাই যেন সবচেয়ে বড় রহস্য। দলের নেতা সিদ্ধান্ত নেন প্রথমে কয়েকজন ভেতরে গিয়ে পুরো জাহাজটি পরীক্ষা করবে আর বাকি 2 জন টাগবোটেই থাকবে। সতর্কভাবে তারা জাহাজে পা রাখে। ভেতরে ঢুকতেই চারদিকে অদ্ভুত এক নীরবতা। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি। হঠাৎ করেই কোথা থেকে যেন অচেনা একটি শব্দ ভেসে আসে। সবাই একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলে না। নেতা সবাইকে শান্ত থাকতে বলেন এবং শব্দের উৎসের দিকে এগিয়ে যেতে নির্দেশ দেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি বিশাল পুরনো ঘড়ির সামনে পৌঁছে। অদ্ভুত ব্যাপার হলো, এত বছর পরও ঘড়িটির কাঁটা ধীরে ধীরে ঘুরছে, কিন্তু তারা তাকিয়ে থাকা অবস্থাতেই ঘড়িটি হঠাৎ থেমে যায়। ঘটনাটি সবার কাছেই অস্বাভাবিক মনে হলেও তারা অনুসন্ধান চালিয়ে যায়। জাহাজের প্রতিটি অংশই মরিচা ধরা, ভাঙাচোরা আর ধুলায় ঢাকা। মনে হচ্ছিল সময় যেন এখানে চলাচল বন্ধ করে দিয়েছে। হাঁটতে হাঁটতে দলের একজন সদস্যের পায়ের নিচের মেঝে ভেঙে যায়। সে নিচে পড়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই মার্ফি তার হাত শক্ত করে ধরে ফেলে। অন্যান্য সদস্যরা মিলে তাকে ওপরে তোলার চেষ্টা করতে থাকে। এই সময় মার্ফি নিচের দিকে তাকিয়ে হঠাৎ একটি ছোট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই মেয়েটি আর কেউ নয়, 40 বছর আগে অলৌকিকভাবে বেঁচে যাওয়া কেটি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার চেহারায় একটুও পরিবর্তন আসেনি, যেন সময় তাকে স্পর্শই করেনি। মার্ফি অবাক হয়ে তাকিয়ে থাকতেই মেয়েটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সহকর্মীকে ওপরে তোলার পর সে চারদিকে তাকায়, কিন্তু কেটির আর কোনো অস্তিত্ব নেই। সে বুঝতে পারে না সে সত্যিই কাউকে দেখেছে নাকি সবটাই তার কল্পনা। তবুও ঘটনাটি তার মনে গভীর ভয়ের জন্ম দেয়। দলটি আরও সামনে এগিয়ে জাহাজের মূল অংশে পৌঁছে। সেখানে অনুসন্ধান করতে গিয়ে তারা একটি ডিজিটাল হাতঘড়ি খুঁজে পায়। সবাই অবাক হয়ে যায়, কারণ 40 বছর আগে এই ধরনের ঘড়ির অস্তিত্বই ছিল না। এর মানে খুব পরিষ্কার, তাদের আগেও কেউ এই জাহাজে এসেছিল। কিন্তু সেই মানুষগুলোর কি হয়েছিল? এই প্রশ্নের উত্তর কারও জানা নেই। দিন শেষ হয়ে আসায় সবাই টাগবোটে ফিরে যায়। নেতা পরিকল্পনা করেন পরদিন জাহাজটিকে টেনে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করা হবে। পরদিন সকালে তারা নতুন একটি সমস্যার মুখোমুখি হয়। জাহাজের নিচে বড় একটি ছিদ্র দিয়ে ধীরে ধীরে পানি ঢুকছে। এত পানি জমে যাওয়ায় জাহাজের ওজন অনেক বেড়ে গেছে। এই অবস্থায় এটিকে টেনে নেওয়া অসম্ভব। তাই সিদ্ধান্ত হয় প্রথমে ছিদ্রটি বন্ধ করতে হবে, তারপর ভেতরের সব পানি বের করে জাহাজকে হালকা করতে হবে। দলটি ভাগ হয়ে যায়। কিছু সদস্য মেরামতের কাজে লেগে যায় আর বাকিরা মূল্যবান কিছু খুঁজে পাওয়ার আশায় জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখতে শুরু করে। এদিকে মার্ফি একা একা হাঁটতে হাঁটতে একটি সুইমিং পুলের কাছে পৌঁছে। পুলটি দেখে সে থমকে দাঁড়ায়, কারণ চারপাশের দেয়ালে অসংখ্য গুলির চিহ্ন।
মনে হচ্ছিল এখানে একসময় ভয়ঙ্কর কোনো হত্যাকাণ্ড ঘটেছিল। ঠিক তখনই আবার তার সামনে উপস্থিত হয় সেই ছোট্ট মেয়ে কেটি। হঠাৎ তাকে দেখে মার্ফি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় তার মাথা শক্ত মেঝেতে আঘাত করে, রক্ত ঝরতে শুরু করে, আর সেই রক্ত পুলের পানি যেন মুহূর্তের মধ্যেই শুষে নেয়। মার্ফি আবার মাথা তুলে তাকাতেই দেখে কেটি নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে জ্যাক। জ্যাক তাকে টেনে উপরে তোলে। মার্ফি কাঁপা গলায় বলে, আমি এখানেই একটা ছোট মেয়েকে দেখলাম, তারপর সে হঠাৎ উধাও হয়ে গেল। জ্যাক শান্তভাবে হেসে বলে, তুমি হয়তো ভুল দেখেছ, এখানে আমাদের ছাড়া আর কেউ নেই। জ্যাকের কথা শুনে মার্ফি পুরোপুরি আশ্বস্ত হতে পারে না। দুজন সেখান থেকে চলে যায়, কিন্তু তারা চলে যাওয়ার পরেই পুলের স্বচ্ছ পানি ধীরে ধীরে রক্তে পরিণত হতে শুরু করে। অন্যদিকে দলের নেতা জাহাজের ক্যাপ্টেনের কেবিনে ঢোকেন। ঘরটি এলোমেলো আর ধ্বংসস্তূপে ভরা, সবকিছু খুঁজেও তেমন কিছু পাওয়া যায় না। হঠাৎ তার চোখ পড়ে একটি টেবিলের উপর রাখা ওয়াইনের বোতল আর অর্ধেক ভর্তি একটি গ্লাসের দিকে। মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই কেউ এখানে বসে পান করছিল। তিনি গ্লাসটি হাতে তুলতেই সামনে থাকা আয়নায় একটি ছায়া দেখতে পান। পেছনে দাঁড়িয়ে আছে জাহাজের মৃত ক্যাপ্টেন। ভয়ে তার হাত থেকে গ্লাসটি মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ান না, দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসেন। এদিকে দলের আরেক সদস্য মার্ক দূর থেকে ভেসে আসা এক মিষ্টি নারী কণ্ঠের গান শুনতে পায়। কৌতূহল বশত সে সেই সুরের পেছনে হাঁটতে শুরু করে। সে বুঝতেই পারে না এই গানই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে মার্ক সেই রহস্যময় গানের সুর অনুসরণ করতেই থাকে। অন্ধকার করিডর পেরিয়ে সে পৌঁছে যায় জাহাজের নিচের একটি বিশাল বলরুমে। আর সেখানে যে দৃশ্যটি সে দেখে তা যেন বাস্তব নয়, একটি দুঃস্বপ্ন। মাত্র কয়েক মুহূর্ত আগেও যেখানে সবকিছু ধ্বংসস্তূপে ভরা ছিল, এখন সেই জায়গাটি আলো, সঙ্গীত আর নাচে জমজমাট। চারদিকে শত শত মানুষ আনন্দে মেতে আছে। মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে সেই একই নারী যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। মার্ক প্রথমে অবাক হয়ে চারদিকে তাকায়, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হতে থাকে হয়তো এগুলো তার কল্পনা, কারণ সে কিছুক্ষণ আগেই পুরনো মদের বোতল থেকে বেশ খানিকটা মদ পান করেছিল। ঠিক তখনই সে সুন্দরী গায়িকা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তার হাসি, তার চোখের চাহনি, সবকিছুতেই যেন এক অদ্ভুত সম্মোহনী শক্তি। সে মার্কের হাত ধরে তাকে নিজের সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করে। মার্কও যেন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে বুঝতেই পারে না সে ধীরে ধীরে মৃত্যুর ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ গায়িকাটি থেমে যায়। সে একটু দূরে দাঁড়িয়ে মার্ককে কাছে আসতে ইশারা করে। মার্ক আর এক মুহূর্ত দেরি না করে সামনে পা বাগায়। আর ঠিক তখনই তার পায়ের নিচের ভাঙা মেঝে ধসে পড়ে। মুহূর্তের মধ্যে সে অনেক নিচে পড়ে যায়। তীক্ষ্ণ লোহার রড তার শরীর ভেদ করে বেরিয়ে আসে। সেখানেই করুণ মৃত্যু হয় মার্কের। এদিকে দলের নেতা আবারও সেই পুরনো ক্যাপ্টেনের কেবিনে ফিরে আসেন। ঘরে ঢুকতেই তিনি অনুভব করেন যেন কেউ তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ টেবিলের ওপর রাখা ওয়াইনের বোতল নিজে থেকেই নড়তে শুরু করে। তারপর ধীরে ধীরে তার সামনে আবির্ভূত হয় জাহাজের মৃত ক্যাপ্টেনের আত্মা। ভয়ে নেতার শরীর কাঁপতে শুরু করে। ক্যাপ্টেন শান্তভাবে একটি গ্লাসে ওয়াইন ঢেলে তার দিকে বাড়িয়ে দেয়। এরপর সে একটি পুরনো ছবি বের করে দেখায়। ছবিতে আরেকটি জাহাজের ছবি। ক্যাপ্টেন বলতে শুরু করে, অনেক বছর আগে একজন রহস্যময় ব্যক্তি তাদের এই জাহাজের খোঁজ দিয়েছিল। সে বলেছিল ওই জাহাজে নাকি বিপুল পরিমাণ গুপ্তধন লুকিয়ে আছে। তারা সেই জাহাজ খুঁজে পেয়েছিল, আর সত্যি সেখানে শোনা ছিল। এরপর ক্যাপ্টেন আরেকটি ছবি নেতার হাতে তুলে দেয়। সেই ছবিতে যে মানুষটিকে দেখা যায় তাকে দেখে নেতার মুখের রং পাল্টে যায়, কারণ ছবির মানুষটি আর কেউ নয়, জ্যাক। অবিশ্বাস্য বিষয় হলো ছবিটি তোলা হয়েছিল প্রায় 40 বছর আগে, কিন্তু ছবির জ্যাক আর বর্তমানের জ্যাকের মধ্যে একটুও পার্থক্য নেই। একই মুখ, একই চেহারা, একই বয়স। এই মুহূর্তে নেতা বুঝে যান জ্যাক কোনো সাধারণ মানুষ নয়। সে বহু বছর ধরে একই রকম রয়েছে, আর এর মানে একটাই, জ্যাক একজন অশুভ আত্মা। এই সত্য বুঝতেই নেতা মরিয়া হয়ে নিজের দলের সবাইকে খুঁজতে বের হন। কিন্তু করিডোরে হঠাৎ তিনি এমন একজনকে দেখতে পান যে কিছুক্ষণ আগেই টাগবোটের বিস্ফোরণে মারা গিয়েছিল। লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে নেতা দৌড় দিতে শুরু করেন। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় মার্ফি, আর সঙ্গে সঙ্গে সেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। কিন্তু নেতা তখন এতটাই আতঙ্কিত যে তিনি মার্ফিকেও ভূত বলে ভুল করেন। তিনি মার্ফির ওপর ঝাঁপিয়ে পড়েন। নিজেকে বাঁচাতে মার্ফি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সংঘর্ষের এক পর্যায়ে নেতা আহত হন, কিন্তু তিনি থামেন না, আবারও মার্ফির দিকে এগিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে জ্যাক এসে একটি লোহার রড দিয়ে নেতার মাথায় আঘাত করে। নেতা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্যাক সবার সামনে নাটক শুরু করে। সে বলে নেতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি জ্ঞান ফিরে পেলে সবার জন্য বিপদ হয়ে উঠতে পারেন। ভয়ে দলের বাকি সদস্যরাও জ্যাকের কথাই বিশ্বাস করে। তারা অচেতন নেতাকে টেনে নিয়ে গিয়ে একটি পানি ভর্তি ট্যাঙ্কের ভেতর আটকে রাখে। অন্যদিকে মার্ফির মনে বারবার একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে যে ছোট্ট মেয়েটিকে বারবার দেখছে, সে আসলে কে? এই রহস্যের উত্তর খুঁজতেই মার্ফি জাহাজের পুরনো যাত্রীদের তালিকা দেখতে শুরু করে। সেখানে সে জানতে পারে মেয়েটির নাম কেটি। তথ্য অনুসরণ করতে করতে সে পৌঁছে যায় কেটির কেবিনে। ধীরে ধীরে আলমারির দরজা খুলতেই তার বুক কেঁপে ওঠে। ভেতরে বহু বছর আগের কেটির নিথর দেহ এখনো ঝুলে আছে। দৃশ্যটি দেখে মার্ফি স্তব্ধ হয়ে যায়। সে সাহস করে কেটির গলায় থাকা একটি লকেট খুলে নেয়। লকেটের ভেতরে একটি পারিবারিক ছবি। ছবিতে কেটি তার বাবা মায়ের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পিছন থেকে একটি কোমল কণ্ঠ ভেসে আসে, দয়া করে লকেটটা বন্ধ করো না। অনেক বছর পর আমি আবার আমার বাবা মাকে দেখতে পাচ্ছি। মার্ফি ধীরে ধীরে পিছনে তাকায়। সামনেই দাঁড়িয়ে আছে কেটির আত্মা। এবার আর কোনো সন্দেহ থাকে না, সে সত্যিই একজন আত্মার সঙ্গে কথা বলছে। মার্ফি লকেটটি কেটির হাতে দিতে চায়, কিন্তু লকেটটি তার হাত ভেদ করে চলে যায়। তখনই কেটি শান্ত কণ্ঠে বলে, এই জাহাজে শুধু আমি নই, আরও অসংখ্য আত্মা বন্দী হয়ে আছে। যতক্ষণ না সেই অশুভ শক্তিকে থামানো যাবে ততক্ষণ আমাদের কারোর মুক্তি নেই। মার্ফি দ্রুত জিজ্ঞেস করে, সে কে? কেটি উত্তর দিতে যাবে, ঠিক তখনই চারপাশে অসংখ্য ভয়ঙ্কর পোকামাকড় ছড়িয়ে পড়তে শুরু করে। কেটির মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। সে শুধু একটি কথাই বলে, এখনই এখান থেকে চলে যাও, না হলে তোমরাও কেউ বাঁচবে না। এই কথা বলেই কেটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কেটি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার পর মার্ফি কিছুক্ষণ সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে।
এতক্ষণে সে নিশ্চিত হয়ে গেছে এই জাহাজে যা কিছু ঘটছে তার পেছনে কোনো সাধারণ কারণ নেই। এখানে এমন এক অশুভ শক্তি রয়েছে যা একের পর এক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে বাকি সদস্যরা এখনও জাহাজটি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের ধারণা সবকিছু ঠিকঠাক হলেই তারা সোনা নিয়ে নিরাপদে ফিরে যেতে পারবে। কিন্তু তারা বুঝতেই পারছে না তারা সবাই ধীরে ধীরে এমন একটি ফাঁদে আটকা পড়ছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। ঠিক তখনই কেটির আত্মা আবারও মার্ফির সামনে উপস্থিত হয়। সে ধীরে ধীরে মার্ফির কাঁধে হাত রাখে, আর মুহূর্তের মধ্যেই চারপাশের দৃশ্য পাল্টে যায়। মার্ফি যেন সময়ের স্রোত পেরিয়ে পৌঁছে যায় 1962 সালের সেই ভয়ঙ্কর রাতে। সে নিজের চোখের সামনে দেখতে শুরু করে আসলে সেই রাতে কী ঘটেছিল। জাহাজ জুড়ে তখনও গান, নাচ আর আনন্দ চলছিল, কিন্তু সেই আনন্দের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। একদল অপরাধী আগে থেকেই পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। তাদের একটাই উদ্দেশ্য, জাহাজে থাকা বিপুল পরিমাণ সোনা দখল করা। পরিকল্পনা অনুযায়ী প্রথমে কিছু যাত্রীকে বিষ প্রয়োগ করা হয়, এরপর ইঞ্জিন রুম থেকে চালু করা হয় সেই ধারালো স্টিলের তার। এক মুহূর্তে অসংখ্য নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। যারা তখনও বেঁচে ছিল তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়। ছোট্ট কেটিকেও তারা ছেড়ে দেয়নি, তাকে নিজের কেবিনে টেনে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এই পুরো হত্যাযজ্ঞের নেতৃত্বে ছিল সেই রহস্যময় নারী গায়িকা, যে কিছুক্ষণ আগেও সবার সামনে গান গাইছিল। সেই ছিল পুরো পরিকল্পনার অন্যতম মূল ব্যক্তি। তার সহযোগীরা একে একে সব যাত্রীকে হত্যা করে। অবশেষে জাহাজের সব সোনা তাদের দখলে চলে আসে। কিন্তু এখানেই শেষ নয়, লোভের শেষ বলে কিছু থাকে না। গায়িকা সিদ্ধান্ত নেয় সোনা কাউকে ভাগ দেবে না। সে নিজের লোকদেরও একে একে হত্যা করতে শুরু করে। যে অফিসার এতক্ষণ তার হয়ে কাজ করছিল তাকেও সে গুলি করে মেরে ফেলে। মনে হচ্ছিল এখন পুরো গুপ্তধনের একমাত্র মালিক সেই। কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে আরেকজন বেরিয়ে আসে, একজন এমন মানুষ যার সামনে সবাই অসহায়। সে কোনো কথা না বলেই লোহার চেন দিয়ে গায়িকার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। মার্ফি বিস্ময়ে তাকিয়ে থাকে, কারণ এই মানুষটিকে সে খুব ভালো করেই চেনে। সে আর কেউ নয়, জ্যাক। এতক্ষণে সব রহস্য পরিষ্কার হয়ে যায়। জ্যাকই শুরু থেকে সবকিছুর পেছনের আসল মাস্টারমাইন্ড। বছরের পর বছর ধরে সে মানুষকে সোনার লোভ দেখিয়ে এই জাহাজে নিয়ে আসে, তারপর তাদের ব্যবহার করে জাহাজটি সচল রাখে, আর কাজ শেষ হয়ে গেলে সবাইকে হত্যা করে তাদের আত্মাকেও এই জাহাজে বন্দী করে রাখে। এদিকে বাস্তবে ফিরে এসেই মার্ফি আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে। তার হঠাৎ মনে পড়ে দলের নেতা এখনও পানি ভর্তি ট্যাঙ্কের ভেতরে বন্দী। সে দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ট্যাঙ্কটি পুরোপুরি পানিতে ভরে গেছে। নেতা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। মার্ফি প্রাণপণ চেষ্টা করেও কাজ ভাঙতে পারে না। অসহায় হয়ে তাকে মৃত্যুর মুখে হারাতে হয়। এখন পুরো দলে কার্যত জীবিত আছে মাত্র কয়েকজন। মার্ফি বুঝে যায় আর সময় নষ্ট করলে সবাই একে একে মারা যাবে, তাই সে বাকি সদস্যদের খুঁজে বের করতে ছুটে যায়। কিন্তু সামনে তাদের জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর সত্য। এদিকে মার্ফি দ্রুত তার বাকি সঙ্গীদের খুঁজতে বের হয়। সে প্রথমেই ডজকে খুঁজে পায়। এক মুহূর্তও দেরি না করে সে ডজকে সব সত্য জানিয়ে দেয়। সে বলে, জ্যাক মানুষ নয়, সে একটা অশুভ আত্মা। যদি তাকে দেখতে পাও 1 সেকেন্ডও দেরি করবে না, গুলি করে দিও, আমি বাকিদের খুঁজে দেখি। এই কথা বলেই মার্ফি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই ডজের সামনে এসে দাঁড়ায় জ্যাক। ডজ কোনো কথা না বলে বন্দুক তাক করে জ্যাককে দাঁড়িয়ে থাকতে বলে। জ্যাক বুঝে যায় মার্ফি সব সত্য জেনে গেছে। সে কথার মাধ্যমে ডজের মনোযোগ সরানোর চেষ্টা করে, কিন্তু ডজ এবার আর ফাঁদে পা দেয় না। সে সরাসরি ট্রিগার টিপে দেয়। গুলি জ্যাকের শরীরে আঘাত করে আর সে মাটিতে পড়ে যায়। ডজ ভাবে অবশেষে সব শেষ। সে না দেখেই সেখান থেকে চলে যায়, কিন্তু সে জানত না জ্যাক এত সহজে মরার নয়। অন্যদিকে মার্ফি বাকি সদস্যদের খুঁজতে গিয়ে দেখে আরেকজনও ইতোমধ্যেই পানিতে ডুবে মারা গেছে। এখন ডজ ছাড়া আর কেউ জীবিত নেই। মার্ফি বুঝতে পারে এই জাহাজটি সমস্ত অশুভ শক্তির কেন্দ্র। যতক্ষণ এটি ধ্বংস না হবে ততক্ষণ জ্যাক আবারও নতুন মানুষকে এখানে নিয়ে আসবে। সে সিদ্ধান্ত নেয় আজই এই অভিশপ্ত জাহাজের শেষ হবে। সে পুরো জাহাজ জুড়ে বিস্ফোরক বসাতে শুরু করে। ঠিক তখনই ডজ সেখানে এসে জানায়, চিন্তা করো না, আমি জ্যাককে মেরে ফেলেছি। মার্ফি মাথা নেড়ে বলে, না, ও মারা যায়নি, ও মানুষ নয়, ওকে গুলি করে শেষ করা যাবে না। তারপর সে পুরো সত্যটা ডজকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, এই সোনা আসলে একটা প্রলোভন, মানুষকে এখানে টেনে আনার জন্যই সবকিছু সাজানো হয়েছে। আমরা যদি এই জাহাজটা উড়িয়ে না দিই তাহলে আরও অসংখ্য নির্দোষ মানুষের শিকার হবে। কিন্তু ডজ এত সহজে রাজি হয় না। সে বলে, এত কষ্ট করে পাওয়া এত সোনা আমরা ছেড়ে দেব? মার্ফি শান্ত গলায় উত্তর দেয়, যে সোনা এত মানুষের প্রাণ নিয়েছে সেই সোনা নিয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। ঠিক তখনই চারদিকে অদ্ভুত নীরবতা নেমে আসে। ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ায় জ্যাক। এবার আর সে মানুষের রূপে নেই, তার আসল ভয়ঙ্কর চেহারা প্রকাশ পায়। জ্যাক হেসে বলে, ডজকে তুমি আর বাঁচাতে পারবে না, সে অনেক আগেই মারা গেছে। মার্ফি অবাক হয়ে চারদিকে তাকায়। এরপর জ্যাক নিজের পরিচয় দেয়। সে বলে, একসময় আমিও মানুষ ছিলাম, কিন্তু অসংখ্য পাপ করার কারণে মৃত্যুর পর আমাকে শাস্তি দেওয়া হয়। এখন আমার কাজ একটাই, মানুষের আত্মা সংগ্রহ করা, আর সেই কাজ করার জন্য আমার এই জাহাজের দরকার। এরপর জ্যাক মার্ফিকে একটি প্রস্তাব দেয়। সে বলে, তুমি চাইলে এখান থেকে জীবিত চলে যেতে পারো, শুধু এই জাহাজটা ধ্বংস করার চিন্তা বাদ দাও। মার্ফি কোনো উত্তর দেয় না। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, এই অভিশাপের শেষ করা। জ্যাক রাগে একটি লোহার রড দিয়ে মার্ফিকে আঘাত করে। মার্ফি মাটিতে পড়ে যায়। জ্যাক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে মার্ফি শেষ শক্তিটুকু দিয়ে একটি তীর ছুড়ে মারে। তীরটি গিয়ে আঘাত করে বিস্ফোরকের রিমোটে। পরের মুহূর্তেই পুরো জাহাজ কেঁপে ওঠে। একটির পর একটি বিস্ফোরণে আগুনে ঢেকে যায় চারদিক। মার্ফি দ্রুত সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু বিস্ফোরণের ধাক্কায় সে পানির নিচে আটকে যায়। সে মরিয়া হয়ে ওপরে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় ছোট্ট কেটি।
সে মার্ফির হাত ধরে তাকে নিরাপদ পথে নিয়ে যেতে থাকে। মার্ফি দেখতে পায় জাহাজ ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে, আর বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা অসংখ্য আত্মা একে একে মুক্তি পাচ্ছে। তারা যেন অবশেষে শান্তি ফিরে পেয়েছে। মার্ফি অনেক কষ্টে পানির ওপরে উঠে আসে। একটি ভাসমান কাঠের বাক্স ধরে সে বেঁচে থাকার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর একটি উদ্ধারকারী জাহাজ তাকে দেখতে পায়। তারা মার্ফিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। সবকিছু শেষ হয়েছে ভেবে মার্ফি স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বন্দরে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মার্ফি এমন একটি দৃশ্য দেখে যা তার শরীর শীতল করে দেয়। দূরে দাঁড়িয়ে আছে জ্যাক। সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সোনার বাক্সগুলো আরেকটি জাহাজে তুলছে। তার মুখে সেই একই রহস্যময় হাসি। স্পষ্ট বোঝা যায় এই দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি। সে আবারও নতুন কোনো জাহাজে নতুন কিছু মানুষের জন্য একই ফাঁদ পেতে অপেক্ষা করছে। আর এখানেই শেষ হয় গোস্ট শিপ 2002 সিনেমার গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ভবিষ্যতে এমন আরও দারুণ মুভির সম্পূর্ণ গল্প বাংলায় দেখতে আমাদের সঙ্গেই থাকুন। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।